এই বারবার ঠান্ডা লাগার ব্যাপারটা, ঠান্ডা লাগা এই ব্যাপারটা ঠান্ডা ঠিক লাগে না। হয় কোনো একটা ভাইরাস ঢুকছে বা অন্য কোনো ইনফেকশন ঢুকছে বা অ্যালার্জি হচ্ছে, এবং সর্দি কাশি যেটা নিয়ে প্রেজেন্ট করে, যেটাকে আমরা ঠান্ডা লাগা বলি। বাচ্চাদের আরেকটা জিনিস খুব মুশকিল হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। অনেক বাচ্চা তো অ্যাডিকুয়েট প্রোটিন পায় না আমাদের দেশে, বিভিন্ন জায়গাতে তাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেমটা স্ট্রং হয় না। জনের বারবার ঠান্ডা লাগছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, তো এটা কি কখনো বড় রোগের কি লক্ষণ হতে পারে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজ আমরা খুব কমন একটা সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বারবার সর্দি এবং ঠান্ডা লাগার যে সমস্যাটা, সেটা নিয়ে আলোচনা করব। এই বারবার ঠান্ডা লাগা যে সমস্যাটা, সেটা বাচ্চাদেরও হতে পারে, আবার যারা একটু বয়স্ক মানুষ তাদেরও হতে পারে। তো আসুন আজকে আমরা জানার চেষ্টা করি যে বারবার ঠান্ডা কেন লাগে, বারবার সর্দি কেন হয়, এটা কি নিউমোনিয়া নাকি অন্য কিছু? আর যদি এরকম হয় তাহলে আমরা বাড়িতে কি করতে পারি, কখন চিকিৎসকের কাছে যাব, এর চিকিৎসা কি, এবং এটা যাতে না হয় সেটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, এই সমগ্র আলোচনাটাই আমরা করব। এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, হ্যাঁ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বারবার ঠান্ডা লাগছে আমার বাচ্চার, কিংবা যারা একটু বয়স্ক মানুষ তাদেরও আমরা দেখি যে বারবার ঠান্ডা লাগছে, বুকে কফ জমছে, সর্দি হচ্ছে। এটা কেন হয়? এই বারবার ঠান্ডা লাগার ব্যাপারটা, ঠান্ডা লাগা এই ব্যাপারটা ঠান্ডা ঠিক লাগে না। আচ্ছা, মানে এটা একটা লাগে হচ্ছে প্রচলিত শব্দ। প্রচলিত শব্দ। হুম, হুম, হুম। এটা হয় কোনো একটা ভাইরাস ঢুকছে হুম, হুম, বা অন্য কোনো ইনফেকশন ঢুকছে হুম। বা অ্যালার্জি হচ্ছে, এবং সর্দি কাশি যেটা নিয়ে হুম, প্রেজেন্ট করে, যেটাকে আমরা ঠান্ডা লাগা বলি, হুম, খুব কমন বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের। যদি এটা বছরে 4 থেকে 8 বার হয়, তাহলে আমরা বলি যে বারবার এটা হচ্ছে। হুম। মানে মিনিমাম 4 বার হতে হবে বা ম্যাক্সিমাম 8 বার। এর বেশি হলে তাহলে ধরে নিতে হবে যে আমাদের ঠান্ডা বারবার লাগছে। মানে আমি এটাকে একটা ছাড় দিয়ে রাখলাম হুম, হুম। যে বছরে 4 বার অবধি এটা নরমাল। নরমাল। হ্যাঁ, হুম, হুম, এটা হতে পারে। হুম। খুব কমন বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চারা স্কুলে যায়, একজনের ইনফেকশন হলো, হুম, হুম। বাড়িতে নিয়ে এলো, অথবা বয়স্ক বা বাড়িতে যারা অ্যাডাল্টস যারা কাজে বেরিয়েছেন, হুম। বাইরে থেকে কেউ একজন ইনফেক্টেড হয়েছেন, তার কাছ থেকে নিয়ে এলো বাড়িতে, বাচ্চাদের এবং বয়স্কদের ইনফেক্ট করলো সেটা থেকে। খুব কমন আমাদের দেশে। অনেকে দেখা যায় যে সর্দি কাশি হয় খুব কম। তার ইমিউন সিস্টেম অনেক ভালো। ভালো, হ্যাঁ। বাচ্চাদের খুব কমন যে তার সর্দি কাশি বেশি হয়। হুম। বিশেষ করে 5 বছরের নিচে ইমিউন সিস্টেমটা তো ইম্যাচিওর থাকে। হুম, অতটা পরিণতি পায় না। হুম। ইমিউন সিস্টেম তখন গ্রো করে ওভার দ্য টাইম। তো তাদের সর্দি কাশি অনেক বেশি। আবার নরমাল ভাইরাল ইনফেকশনের সঙ্গে কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জিক রাইনাইটিস আছে। হুম। বাচ্চাদের অ্যাডেনয়েড আছে, অ্যাডেনয়েড বড় থাকে, সেখান থেকে রিকারেন্ট কাফ অ্যান্ড কোল্ড হয়। বয়স্ক বাচ্চাদের কারো অ্যাসমা আছে, বয়স্কদের সিওপিডি, সেই ক্ষেত্রেও খুব বেশি দেখতে পাওয়া যায়। কারো আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, তার ইমিউন সিস্টেমটা একটু উইক, তার ক্ষেত্রে বেশি হবে। কারোর গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স আছে। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স থাকলে ওই স্টমাকের কনটেন্ট লাংসে গিয়ে বা এয়ারওয়েতে গিয়ে সেটাকে ইরিটেট করে, সেটাকে দুর্বল করে। তার জন্য ভাইরাস ব্যাকটেরিয়া গেলে সেখানে মিউকাস ট্র্যাপড হয়ে যায়, তখন সর্দি কাশিতে অনেকদিন অবধি ভুগতে থাকে। তো বাচ্চাদের আরেকটা জিনিস খুব মুশকিল হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। অনেক বাচ্চা তো অ্যাডিকুয়েট প্রোটিন পায় না আমাদের দেশে, বিভিন্ন জায়গাতে তাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেমটা স্ট্রং হয় না। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি, ভিটামিন যেটা ভিটামিন বি কমপ্লেক্স, সেগুলো অনেক সময় অভাব দেখা যায়। ফলমূল অনেকে ঠিকঠাক পান না বা খান না। আবার শরীরের মধ্যে যদি লোহা বা জিঙ্ক হুম। এগুলোর যদি অভাব থাকে, সেই ক্ষেত্রেও ইমিউন সিস্টেম অতটা ম্যাচিওরলি অ্যাক্টিভেটেড থাকে না, কাজ করতে পারে না। সেই জন্য দেখা যায় সর্দি কাশি অনেক বেশি হয়, এবং বয়স্ক মানুষদের ইমিউন সিস্টেম ওভার দ্য টাইম কমে যায়, ইমিউন সিস্টেমটা উইক হয়ে যায়, তাদেরও সর্দি কাশি হওয়ার সম্ভাবনাটা বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীরটা ভেতর থেকে দুর্বল হয়ে যাওয়ার জন্য। সেই জন্য তাদের সর্দি কাশির সম্ভাবনা বেশি, এবং বাচ্চা এবং বয়স্ক দুজনের ক্ষেত্রেই সর্দি কাশি হলে একটা কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। কমপ্লিকেশন টার্মস অফ নিউমোনিয়ার কথা বলছি। তাদের একটু বাড়াবাড়ি রকমের কারো কারো হতে পারে। সবসময় যে নিউমোনিয়া হচ্ছে আর নিউমোনাইটিস হচ্ছে আর হাসপাতালে যেতে হচ্ছে তা না, আচ্ছা। কিন্তু হতে পারে। হতে পারে এবং ভোগান্তি হয়, হুম। সারতে দেরি হয়। হুম। সেটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এটার ক্ষেত্রে। আচ্ছা,
এবার যদি আমার এরকম হয় আমার বাড়ির কোনো মেম্বারের, তো আমি বাড়িতে এটাকে কি করতে পারি? মানে এটাকে প্রিভেন্ট করতে আমরা কি করতে পারি? সর্দি কাশি হলে যেটা ভাইরাল ইনফেকশন যেটাকে হুম। ফ্লু বলি, তার চিকিৎসা এমন কিছু করার দরকার নেই। আচ্ছা। এই হোম রেমেডি কিছু করলেই হয়। একটু আদা দেওয়া চা খেলেন, বাচ্চা হলে একটু মধু খাওয়ালেন, বা খুব বেশি সর্দি কাশি, নাক টাক বন্ধ, একটু নেজাল স্প্রে কিনতে পাওয়া যায় সেটা দেওয়া। একটু বেশি কাশলে, যদি খুব বেশি কাশি হয় সেটাতে অ্যান্টি অ্যালার্জিক দেওয়া, বাচ্চাদের সিরাপ পাওয়া যায়। কিন্তু আমি বলতে চাই বাচ্চাদের কোনো রকম ওষুধ হুম। দেওয়ার ক্ষেত্রে সেটা কনভেনশনাল ওষুধ হতে পারে বা অন্য কোনো ধরনের ওষুধ হতে পারে, ডাক্তারের পরামর্শ নিয়ে দেওয়া উচিত। কারো কথা শুনে না, বা নিজে, নিজে আমি এই সময়ে আমার ওই বাচ্চাকে ওইটা হয়েছিল দিয়েছিলাম, তাহলে না, এখন দিচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে এগুলো না, করা আমার যাবে মনে না। হয় এটা করা উচিত না। এবং কারণ এখনকার বাবা-মা যথেষ্টই সচেতন। এখন বাচ্চাদের ক্ষেত্রে নিজেরা হয়তো করে ফেলেন, কিন্তু বাচ্চাদের জন্য আমার মনে হয় না, সব বাবা-মাই একটু সচেতন থাকেন সচেতন। এবং থাকা উচিতও। হ্যাঁ, হুম, এখন বাচ্চাদের আমার মনে হয় ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে ওষুধ হুম, দেওয়াটা ঠিক না। অনেক সময় ওভার মেডিকেশন বা আন্ডার মেডিকেশন হতে পারে। অথচ কিছুই হয়নি। হুম, মশা মারতে কামান দাগা, বিশেষ করে হুম, হুম, অ্যান্টিবায়োটিকের হুম, হুম, ব্যবহারের ক্ষেত্রে বলছি, হুম, হুম, সেইটাতে রাশ টানা দরকার। যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা উচিত না। আবার হয়তো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, কিন্তু হয়তো গতবারে ডাক্তারবাবু একটা অ্যান্টি অ্যালার্জিক সিরাপ শুধু লিখে দিয়েছিলেন, সেটাই খাইয়ে যাচ্ছেন। বাড়াবাড়ি হয়ে গেল। এই জিনিসগুলো প্রিভেন্ট করা দরকার। এবং রেড ফ্ল্যাগ কিছু সাইন আছে। যে বাচ্চা খাচ্ছে না, ঝিমিয়ে আছে, ওজন কমে যাচ্ছে, বহুদিন ধরে কাশছে, জ্বর কমছে না, তাহলে কিন্তু বাচ্চা ভালো নেই। বাচ্চার দ্রুত চিকিৎসা করতে হবে। দরকার পড়লে হাসপাতালেও ভর্তি করতে হতে পারে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে। হুম। যেমন? যেমন ঝিমিয়ে আছে, হুম, খাবার কম খাচ্ছে, মাথা ঘুরে পড়ে গেছে, ব্লাড প্রেশার ড্রপ করছে, ট্যাকিকার্ডিয়া মানে পালস রেট বেশি, অক্সিজেন স্যাচুরেশন কম, এবং ড্রাউজিনেস বা ডিসওরিয়েন্টেশন, এগুলো কিন্তু রেড ফ্ল্যাগ সাইন। এগুলো বয়স্ক মানুষদের তো অনেক সময় বলতে পারে না খারাপ আছে না ভালো আছে। হুম, হুম, আপনি, কারণ তাদের ব্রেন ভালোভাবে কাজ করে না। ডিমেনশিয়াতে কেউ ভুগছেন, কেউ বুঝতে পারেন না অতটা শরীরের মধ্যে কি অসুবিধা হচ্ছে। আমি এরকম অনেক মানুষকে দেখি যে জ্বর হয়েছে, ভুল কথা বলছেন। অনেক সময় যেটাকে ডিলিরিয়াম বলে, সেটাও হয়। তো সেক্ষেত্রে দেখা যায় জ্বর কমে যাওয়ার পরে একদম নরমাল হয়ে যান। এক্ষেত্রে যে নিয়ে হসপিটালে ছুটতে হচ্ছে তা না। কিন্তু বয়স্ক মানুষদের জ্বর হয়েছে, সর্দি কাশি হচ্ছে, আমার মনে হয় পালস অক্সিমিটার দিয়ে পালস চেক করা দরকার, যে ট্যাকিকার্ডিয়া হচ্ছে কিনা, পালস রেটটা খুব বেশি কিনা, ১১০, ১৫, ২০ কিনা, অক্সিজেন স্যাচুরেশনটা কম কিনা, ৯৪ এর কম। এগুলো কিন্তু ভালো সাইনের মধ্যে পড়ে না। কারণ আ ভাইরাল নিউমোনিয়াও বয়স্ক মানুষদের প্রচুর হয় এবং খুব একদমই, কমন। একদমই। এবং প্রচুর সেখানে হয়। অক্সিজেন কমে যায়, লাংস ভালো করে কাজ করে না, সিক্রিশন হয়, এবং তাদের অন্যান্য অনেক কমপ্লিকেশন তৈরি হয়, বিশেষ করে যাদের লাংস এবং হার্টের অসুবিধা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু সজাগ হয়ে যেতে হবে। আচ্ছা। আর এমনি লেবুর রস, মধু যেগুলো মানে ঘরোয়া টোটকা আরকি। হ্যাঁ, ওই সময় তো ঘরোয়া টোটকা হ্যাঁ, যেগুলো আছে সেগুলো করলেন। আর হ্যাঁ, নিউট্রিশনাল সাপোর্ট, হ্যাঁ। এই জ্বর সর্দি কাশি হলে খেতে ইচ্ছা করে না, তো ইমিউন সিস্টেমটা আরো বেশি দুর্বল হয়ে যায়। ওই সময় একটু নিউট্রিশিয়াস ফুড খেতে হবে, মানে একটু প্রোটিন রিচ ফুড, একটু ফলমূল খেতে হবে, শাকসবজি। এই উল্টো পাল্টা জাঙ্ক ফুড, বাইরের খাবার, ওই বিস্কুট, এইসব খাবার এই খেয়ে পেট সময়টা ভরিয়ে আসলে কোনো কি বাজে হয়, মুখটা ঠিক থাকে না। মানে থাকে না, একটু খেতে অসুবিধা হয়, টেস্টি, একটু স্পাইসি খাবার খেতে ইচ্ছে খেতে করে। ইচ্ছা করে। হ্যাঁ? তো সেই জন্যই হয়তো সবাই ওইটা বেছে নেন। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখেছি আমাদের বাবা, কাকারা অনেক সময় একটু জ্বর, সর্দি, কাশি হলে মাছ, মাংসটা এভয়েড করতেন। এটা কি ঠিক না ভুল? একদমই ভুল। আচ্ছা। একদম সর্দি কাশি হলে আপনার যদি খিদে থাকে, আপনি সবই খাবেন, মাছ মাংস সমেত। আবার উল্টোটাও ঠিক, আপনার খিদে নেই বা বডি কিছুটা বিশ্রাম চাইছে, কারণ বডির যখন সর্দি কাশি অ্যাকিউট ইলনেস হয়, জ্বর হয়, বডির পুরো কনসেনট্রেশনটা চলে যায় ইনফেকশনটাকে কন্ট্রোল করতে। তখন গাটটা একটু রেস্ট মোডে চলে যায়, এবং সেই সময় যদি গাঁতিয়ে আপনি বিরিয়ানি আর চাপ খান, তাহলে তো বমি টমি হয়ে যেতে পারে, পেট খারাপ হয়ে যেতে মানে পারে। আপনি প্রোটিনযুক্ত খাবার খান কিন্তু কিন্তু বাড়ির হোমমেড, খাবার হ্যাঁ, খান। এটাই হচ্ছে হোমমেড, কথা। হোমমেড ফুড খেতে আচ্ছা, হবে। এইসব বিরিয়ানিটা খারাপ খাবার না। কিন্তু সে আপনি খেতে পারলে খান। সেটার সঙ্গে এই জ্বরের কোনো কন্ট্রা ইন্ডিকেশন নেই। আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে আপনাকে সহজপাচ্য সুষম খাবার খেতে হবে। যে খাবারটা আপনার খেতে ইচ্ছা করছে, অনেক সময় সেই খাবারটা আপনার বডি নাও নিতে পারে। সেটা আপনি হজম নাও করতে পারেন। জ্বর হয়েছে, মুখের টেস্ট নেই, আপনার হয়তো ফুচকা খেতে ইচ্ছা হয়েছে। অত টক জল, অত নুন, এসব খেয়ে আপনার গ্যাস্ট্রিক ইরিটেশন হয়ে বমি হতে পারে। সে সময় সহজপাচ্য হোম ফুড, কম মসলা তেলযুক্ত খাবার খেতে হবে, এবং অল্প পরিমাণে খাবার খেতে হবে। বেশি করে সেদ্ধ করা খাবার খেলে ভালো। অল্প বিস্তর ফলমূল খেতে পারেন, প্রোটিন খাওয়া যেতে পারে।
আচ্ছা ডিম, মাছ, মাংস। আচ্ছা, আরেকটা প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই ঠান্ডা লাগলে বাচ্চারা আবার আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে, এটা কি ঠিক? মানে ঠান্ডা লাগলে বা সর্দি লাগলে আইসক্রিম দেওয়া যেতে পারে? একদম দেওয়া যেতে পারে, কেন? সে তো ভাইরাল ইনফেকশন কিন্তু অলরেডি হয়ে সব আছে। বাবা মারা তো রেগে যাবে, আপনি ভয় ভয় পাওয়ার কিছু নেই। আইসক্রিম খেতেই পারে। কিন্তু আইসক্রিম খেলে দেখা যায় যে ঠান্ডা জিনিস খেলে গলায় ব্যথা-ট্যাথাগুলো আরেকটু বেড়ে যেতে পারে। তাতে ইনফেকশনটা বাড়ে না। সিম্পটোম্যাটিক্যালি সে একটু খারাপ হতে পারে। সেজন্য একটু যে খাবারগুলো আরাম দেবে সেই খাবার খাওয়া উচিত। ঈষৎ উষ্ণ গরম খাবারগুলো এই ঠান্ডা লাগা যখন আপার রেসপিরেটরি ইনফেকশন হয় তখন একটু বেশি আরামদায়ক। সেই খাবারটা তারা খেতে পারে। আচ্ছা, ধরুন একজনের বারবার ঠান্ডা লাগছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, তো এটা কি কখনো বড় রোগের কি লক্ষণ হতে পারে? হ্যাঁ, হতে পারে। ইমিউন ডেফিসিয়েন্সি কিছু অসুখ আছে যেগুলোতে বডির ইমিউনিটি কমে যায়। হুম। এইচআইভি বা এইডস ইত্যাদি। সেগুলোতে সর্দি কাশি বহুদিন ধরে আছে, অথচ আমরা টিবি এক্সক্লুড করছি না, টিউবারকুলোসিস বা নিমোসিস্টিস নিউমোনিয়া এক্সক্লুড করছি না, বা অন্য কোনো অপরচুনিস্টিক ভাইরাল ইনফেকশন আমরা এক্সক্লুড করছি না, সাইটোমেগালো ভাইরাস ইত্যাদি। সেই ক্ষেত্রে গন্ডগোল। কিন্তু নর্মাল একটা মানুষের প্রলংড সর্দি কাশি থাকতে পারে, তার কারণ একটা ভাইরাস ইলনেস হলে বডির ইমিউন সিস্টেমটা উইক হয়ে যায়, কাশি চলতে থাকে, তারপরে এই পলিউশনের ইফেক্ট লাংসে চলতে থাকে, আর তখন কাশি এখন আরো যা বেশি দিন। কলকাতার এয়ার কোয়ালিটি, এয়ার কোয়ালিটি খুব খারাপ। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বহুদিন ধরে কাশছেন, তাদের ইনহেলারের প্রয়োজন হতে পারে। আচ্ছা, তার মানে এটা একটা বড় রোগেরও লক্ষণ হতে পারে এবং তার জন্য আপনাকে চিকিৎসকের কাছে পৌঁছতে হবে। মানে এমন নয় যে সর্দি কাশি হচ্ছে আর ওই লেবুর জল আর মধুর খেয়েই আপনি কাটিয়ে দিচ্ছেন, বা পাড়ার থেকে আ পাড়ার দোকান থেকে ওষুধ কিনে এনে খাচ্ছেন, তাতেই আপনার চলছে। এরকম ভাবার কিছু নেই। না। আচ্ছা, এইটা কি আমরা কোনোভাবে কোনো ভ্যাকসিন বা এই জাতীয় কোনো, মানে ভ্যাকসিন বা টিকা জাতীয় কোনো জিনিস দিয়ে আটকাতে পারি? হ্যাঁ, সর্দি কাশি অনেকটা প্রিভেন্টেবল। ওই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন এখন পাওয়া যায়, এটা 6 মাস বয়স থেকে আমরা দিতে পারি। আচ্ছা, যেকোনো বয়স অবধি। আচ্ছা, আচ্ছা। তো আমার মনে হয় সেটা দেওয়া দরকার বাচ্চাদের, বিশেষ করে এবং বয়স্ক মানুষদের, এবং যেসব অ্যাডাল্ট যারা বারবার সর্দি কাশিতে ভোগেন তাদের জন্য খুব জরুরি। খুব ভালো কাজ করে এবং 70-80% রিডাকশন হয়। আচ্ছা। ইনজেকশন নিলেই তার পরদিন থেকে কাজ করবে না। অন্ততপক্ষে ৩ সপ্তাহ থেকে ৫ সপ্তাহ টাইম দিতে হবে হুম। ওই তার ইমিউনিটিটা গ্রো এগেইনস্ট এ করার জন্য, মানে অ্যান্টিবডিটা গ্রো করার হুম, জন্য। হুম। এবং এটা খুব এফেক্টিভ কিন্তু। এটা এবং প্রত্যেক বছর দিতে হবে। প্রত্যেক বছর দিতে হয়, এবং যারা ৬০ বছর পেরিয়ে গেছে অথবা যাদের কোমরবিডিটি আছে, হুম, যেমন সুগার, প্রেশার, লাংসের অসুখ বা হার্টের অসুখ বা কিডনি বা লিভারের অসুখ বা অন্য কোনো ইমিউনিটি কম হওয়ার অসুখ আছে, মানে ক্যান্সার বা কেমোথেরাপিতে আছেন, এইচআইভি, তাদের ক্ষেত্রে নিউমোনিয়া ভ্যাকসিনটাও নিতে হবে, নাহলে যে প্রেকারে নিউমোনিয়া হওয়ার চান্স থাকে তাদের। আচ্ছা, নিউমোনিয়ার ভ্যাকসিনটাও কি প্রত্যেক বছর নিতে হবে? না, ওটা এখন বেরিয়ে গেছে PCV20, আচ্ছা, ওটা একবার নিলে লাইফ লং। একবার নিলেই লাইফ লং। আর যেটা ইনফ্লুয়েঞ্জা যেটার জন্য বলছেন, এটার তো প্রত্যেক বছরই নিতে হবে। এটা কি প্রচুর মানে খরচ সাপেক্ষ? না, এটা খুব খরচ সাপেক্ষ না, এটা ২,৫০০ টাকার মতো দাম পড়ে। আচ্ছা, মানে বছরে ৳২,৫০০ হ্যাঁ, খরচ হবে। মারাত্মক খরচ না। হ্যাঁ, কিন্তু একজন বয়স্ক বাবা-মা যেভাবে কষ্ট পায়, বছরে ধরুন ৩ থেকে ৪ বার কষ্ট হ্যাঁ, পায়, সেই তাদের যে কষ্টটা আপনার কষ্টটা থেকে আপনি দূরে থাকতে হবে এবং প্লাস ওই ৪ বার যে আপনার আক্রান্ত হচ্ছে, সেই সময় যে ওষুধের খরচা যাচ্ছে বা ডাক্তারের ফিস যাচ্ছে, ডাক্তারের যে ফিস যাচ্ছে, টেস্ট করতে হচ্ছে টেস্ট অনেক করতে সময়। যাচ্ছে, তার থেকে তো অনেক অনেক কম কম। খরচ। মানে হ্যাঁ, আপনি যদি মানে আপনার যদি সামর্থ্য থাকে আপনি করতেই পারেন। অনেকের সামর্থ্য থাকে, হ্যাঁ, অনেকে গাফিলতিতে করেন, অনেকে ভয় পান যে ইনজেকশন নিলে কিছু একটা হয়ে যাবে বলে, ভ্যাকসিন নিলে। ফলে সেটাকে এভয়েড যতটা করা ভালো, কারণ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু ভীষণ সেফ, এবং নিউমোনিয়ার ভ্যাকসিনও। মানে আমি আমার পেশেন্টদের প্রায় যারা বয়স্ক এবং যাদের লাগবে, আমি প্রত্যেককে অফিসিয়াল আমি তাদের অ্যাডভাইস করে দিই যাতে তারা নেন। অনেকে ভালো থাকেন নিয়ে। পেশেন্ট এসে বলেন যে আগে অনেক ভুগতাম, এখন অলমোস্ট হয়ই না বা কম হয়। ভোগান্তিটা অনেক কমে তো। একদমই। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আমার মোটামুটি আমার ঝুলিতে যত প্রশ্ন ছিল আমি করলাম। নেক্সট যদি আবার এরকম একটা এপিসোড যদি আমি করি, তখন হয়তো আরো কিছু প্রশ্ন আমি ইনক্লুড করতে পারবো। তো ইনফ্লুয়েঞ্জা নিয়ে বা এই নিউমোনিয়া নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনি করতে পারেন। আমার একটি নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। যদি কোনো বিষয় নিয়ে আপনারা শুনতে চান এরকম আলোচনা, লিখে পাঠান। আমরা কথা দিলাম সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।